আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো। জীব প্রযুক্তি কি? জীব প্রযুক্তি অথবা বায়োটেকনোলজি একই কথা। যদি এখানে জিজ্ঞেস করতো বায়োটেকনোলজি কি, একই কথাই বলতাম। কি বলতাম দেখো তো, কোনো একটা জীবের কোষ নিব অথবা কোনো অণুজীব নিব, ভাইরাস ব্যাকটেরিয়া হইতে পারে, অথবা ওই অণুজীবটার কিছু একটা অংশ নিব। মনে করো ব্যাকটেরিয়া পুরাটা নিব না, ব্যাকটেরিয়ার ডিএনএটুকু শুধু নিব। তাহলে কোনো একটা জীব কোষ, অণুজীব বা তার অংশ বিশেষ এগুলো ব্যবহার করে আমরা কি করব? মানব কল্যাণ করব, মানুষের জন্য ভালো কিছু একটা করব। যে কোনো কাজই তো এরকমই হওয়া উচিত, মানুষের জন্য ভালো কিছুই তো করা উচিত। তাহলে মানব কল্যাণের জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। ব্যবহার করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত করে উপজাত দ্রব্য যেটা পাবো ওইটাই হচ্ছে জীব প্রযুক্তি। পড়ার পরে কি এত কিছু বুঝতে পারছি? না, আমি একটু বুঝাই। ধরো আমার একটা উন্নত বৈশিষ্ট্যের একটা প্রাণী আছে, একটা ভেড়া আছে আমার কাছে, যে ভেড়াটার অনেক বেশি পশম হয়। ভালো কথা, ওর পশমগুলো দিয়ে আমি হচ্ছে উল বের করতে পারছি, পশম নিয়ে নিয়ে কেটে আমি হচ্ছে উল পাচ্ছি, বা ওই ভেড়ার পশম দিয়ে তো অনেক কিছু করা যায়। আরেকটা ভেড়া আছে যার কোনো পশমই হয় না, হালকা পাতলা একটা আবরণ হয়, যেই ভেড়াটা দিয়ে আমি হচ্ছে পশম নিতে পারতেছি না। এখন আমি যদি ওই উন্নত পশম সমৃদ্ধ ভেড়াটা, ওই জিনটা, যে জিনের কারণে ওর এরকম সুন্দর সুন্দর পশম হচ্ছে, ওই জিনটা যদি ওই ভেড়াটার কাছে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে তো আমার সুবিধা, ওই ভেড়াটার অনেক বেশি পশম হবে। এখন ভেড়া দিয়ে তো আমরা মানে ভেড়ার মাংস তোমার কোরবানি ঈদের সময় বিক্রিও করা যাবে, আর পশমগুলোও আমি নিতে পারতেছি। পশম দিয়ে হচ্ছে তার আগে আমি একটু উপকৃত হইতে পারলাম। তাহলে ভালো কাজ না এটা? মানব কল্যাণের জন্য এখন আমি কি করব? একটা অণুজীব, একটা ব্যাকটেরিয়া নেব। ওই ব্যাকটেরিয়াটা পুরাটা নিব না, ব্যাকটেরিয়ার ভিতর থেকে জিনটা নিয়ে নিব। ব্যাকটেরিয়ার জিন আবার গোলাকার হয়, এরকম গোল কেমন। এবার ব্যাকটেরিয়ার জিনটা নিয়ে এই অংশটুকু আমি কেটে ফেলবো, কেটে ফালাই দিব। ফালাই দিব বলতে অতটুকু তো লাগতেছে না। এবার ওই ভেড়াটার কাছে যে জিনটা ছিল, যে জিনের কারণে ওর হচ্ছে সুন্দর সুন্দর সিল্কি সিল্কি পশম ছিল, এখন ওই জীবকোষটা নিব, ভেড়ার কাছ থেকে ওই জীবকোষটা নিলাম। নেওয়ার পরে ওইখান থেকে আবার ওই ডিএনএ ভিতর থেকে ওই জিনটুকু নিয়ে এইখানে দিয়ে দিব। এইখানে এখন যে লাল অংশটুকু, গাঢ় লাল অংশটুকু, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে জিনটা, আমার যেটা লাগবে সুন্দর পশম বানায় এই জিনটা। এখন এটা আমি ওই ব্যাকটেরিয়ার ভিতর আবার দিয়ে দিলাম। ব্যাকটেরিয়ার ডিএনএ না এটা, গোলাকার ডিএনএ, ব্যাকটেরিয়ার ভিতরে এই ডিএনএটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই ব্যাকটেরিয়া নিজের সংখ্যা বৃদ্ধি করবে। সংখ্যা বৃদ্ধির ফলে এই রকম সুন্দর জিন অনেকগুলো হয়ে যাবে। ব্যাকটেরিয়া যে সংখ্যা বৃদ্ধি করবে, ওই ব্যাকটেরিয়ার প্রতিটার ভিতরেই তো একটা করে তোমার ডিএনএ থাকবে। তাহলে ওরা সবাই এরকম করে উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ প্লাজমিড, গোলাকার ডিএনএ কে প্লাজমিড বলে, অনেকগুলা তৈরি করে ফেলবে। এখন ওগুলা আমি কি করব? আমার যেই ভেড়াগুলার কম পশম হয় তাদের ভিতরে আমি পুশ করে দিলাম এই জিনগুলা। তারপরে কিছুদিন পরে দেখবো যে ওদেরও সুন্দর পশম বের হচ্ছে। তাহলে এটা আমার জন্য উপকারী। এই কথাগুলোই এখানে বলছে। আমি জীবকোষ নিলাম, অণুজীব নিলাম, অথবা অণুজীবের একটা অংশ নিলাম, ওইটা নিয়ে আমি মানব কল্যাণের জন্য নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করলাম। ওই ভেড়াটা নতুন বৈশিষ্ট্যের হয়ে গেল না? ওর তো আগে কম পশম ছিল, এখন ওর বেশি পশম, ও নতুন বৈশিষ্ট্য সম্পন্ন। অথবা ওই যে ওই জীবটা থেকে তোমার উপজাত দ্রব্য, যে কোনো উপজাত বা উপজাত দ্রব্য বলতে হচ্ছে মানে কোনো একটা কাঙ্ক্ষিত উৎপাদ পাশাপাশি আরো কিছু যদি তৈরি হয়ে যায়, ওই জিনিসগুলো তো এখন আমরা ফালাই দিব না, তৈরি যেহেতু করছে ওগুলো আমরা কাজে লাগাই ফেলবো। কারণ কোনো কিছু ওয়েস্ট করা যাবে না, সবকিছু মানব কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। তাহলে ওই উপজাত দ্রব্যগুলো যে তৈরি হচ্ছে, এই সব কিছুই হচ্ছে মানব কল্যাণের জন্য। সবকিছুই যেটা আমরা করতেছি বায়োলজি ব্যবহার করে, বায়োলজি আর টেকনোলজি দুইটাকেই ব্যবহার করে, বায়োলজি জ্ঞানটাকেও নিব, আবার হচ্ছে এখানে তো আমাদের যন্ত্রপাতিও লাগবে, টেকনোলজির জিনিসপাতিও লাগবে। তাহলে দুইটা মিলাই হচ্ছে আমাদের বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। বুঝতে পারলাম এতটুকু? এরপরে দেখো টিস্যু কি। টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ একসাথে যখন একই কাজ করবে, ওটাকে আমরা বলবো হচ্ছে টিস্যু। অনেকগুলা কোষ একসাথে একই কাজ করবে, ওটা হচ্ছে টিস্যু। অনেকগুলা টিস্যু যদি একসাথে একই কাজ করে তখন ওইটাকে আমরা বলবো অঙ্গ। অনেকগুলো অঙ্গ যখন একসাথে একই কাজ করবে তখন ওইটাকে আমরা বলবো তন্ত্র। মনে থাকবে? কোষ মিলে টিস্যু, অনেকগুলা কোষ, এই যে উৎস হচ্ছে একই, মানে একই জায়গা থেকে তৈরি হবে, একই ধরনের কাজ করবে। এরকম
মানে ওদের ধর্মটা সেম, এজন্য বলছে যে সমধর্মী, কারণ কাজ একই কাজ করতেছে। তাহলে সমধর্মী এরকম কোষগুচ্ছ, অনেকগুলা কোষ, তাই না, একগুচ্ছ কোষ, তার মানে অনেকগুলা কোষ একসাথে একই কাজ করলে ওটাকে আমরা বলবো টিস্যু। টিস্যুর পরে হচ্ছে অনেকগুলো টিস্যু একসাথে একই কাজ করলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ একসাথে একই কাজ করলে আমরা বলবো হচ্ছে তন্ত্র। তাহলে সহজ কথা, কিন্তু একই জায়গা থেকে তৈরি হবে, একই কাজ করবে অনেকগুলা একসাথে। টিস্যু কালচার কি? টিস্যু তো বুঝলাম, এবার টিস্যুর পরে আবার কালচার একটা ওয়ার্ড লাগাইছে। টিস্যু কালচার কি জিনিস? বিচ্ছিন্ন কোনো একটা টিস্যুর সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় পুষ্টি মাধ্যমে আবাদ করে পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ তৈরি করার যে প্রক্রিয়াটা বা যেই পুরা কাজটাই হচ্ছে টিস্যু কালচার। এখন আমি তোমাকে একটু বুঝাই। তুমি কোনো একটা গাছ থেকে ছোট্ট একটা অংশ নিছো, পরাগরেণু নিছো, অথবা ছোট্ট একটা বাবু পাতা নিছো, ওই পাতাটা থেকে আমি পুরা একটা উদ্ভিদ বানায় ফেলাবো। তাহলে এই কথাটাই বলছে যে বিচ্ছিন্ন কোনো টিস্যু ছোট্ট করে কেটে নিছো, একটা টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত। এখন ছোট্ট যে ওই পরাগরেণুটা, ছোট্ট যে বাবু কোষটা, ওই কোষের তো এরকম মানে পরিবেশে সার্ভাইভ করার মতো ক্ষমতা ওর নাই। এখন ও কি করবে? ওকে আমাদের একটু হেল্প করা লাগবে, আমরা ওকে কিছু পুষ্টি উপাদান দিব, ওকে হচ্ছে উদ্ভিদের যে হরমোনগুলো দরকার বড় হওয়ার জন্য ওই জিনিসগুলো দিব, সব কিছু দিয়ে ওকে হচ্ছে সাহায্য করব যাতে ও হচ্ছে বড় হইতে পারে। এখন এরকম একটা ছোট্ট কোষ থেকে বড় একটা উদ্ভিদ তৈরি করার পুরা প্রসেসটাকে বলবো হচ্ছে টিস্যু কালচার। এটা কিন্তু মানব কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধরো যে উদ্ভিদগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে, অথবা যেই উদ্ভিদগুলা শীতকালীন দেশে টিকে থাকতে পারতেছে না, আমরা ওদের সংখ্যা বৃদ্ধি করতে পারতেছি কিভাবে? ল্যাবের ভিতর নিজে নিজে। তাহলে ছোট্ট একটা অংশ থেকে অনেকগুলা বড় বড় উদ্ভিদ তৈরি করে ওগুলা মাঠ পর্যায়ে স্থাপন করে দিব। একদম নেওয়া থেকে শুরু করে এই যে এক্সপ্ল্যান্ট বাছাই করে নিব, এক্সপ্ল্যান্ট নেওয়া থেকে একদম মাঠ পর্যায়ে স্থাপন করার মতো গাছ তৈরি করা পর্যন্ত পুরা প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে টিস্যু কালচার। এরপরে দেখো এক্সপ্ল্যান্ট কি? টিস্যু কালচার করার জন্য আমি যে প্রথম অংশটা চুজ করব না, পরিষ্কার জীবাণুমুক্ত একটা কোষ নিব। ওই কোষটা বা যে অংশটা, পরাগরেণু তুমি নিতে পারো, মূলের অগ্রভাগ নিতে পারো, যে কোনো কিছু মানে সদ্য প্রস্তুত হয়েছে ছোট্ট মুকুল, মানে এগুলো নিলেই বেশি ভালো হয়। কারণ এই জায়গাটায় হচ্ছে তোমার ধুলোবালি জিনিসগুলো নাই, মানে মাত্র সে গজাইছে, সেক্ষেত্রে এটা পুরো পরিষ্কার আমরা বুঝতে পারতেছি। জীবাণুমুক্ত নিতে হবে, কারণ তোমার ওই পুরা প্রসেসটার ভিতরে, যে টিস্যু কালচারের পুরা প্রসেসটার ভিতরে যদি জীবাণু চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরা কাজটা ভেস্তে যাবে। এই জায়গায় কিন্তু আমাদের অনেক মানে ব্যয়বহুল, কিন্তু যে সুক্রোজগুলো আমরা আলাদা করে দিচ্ছি, দেখো একটা ফাইটো হরমোন যেটা উদ্ভিদের দেহে থাকে, এখন তুমি উদ্ভিদ দেহের বাইরে ওই টিস্যুগুলাকে উদ্ভিদ হরমোন দিতে চাচ্ছ, তোমার এই জায়গায় কিন্তু আমাদের অনেক খরচ হয়। এই জন্য আমরা একসাথে অনেকগুলা চারা তৈরি করার চেষ্টা করি, কারণ যাতে কিছু নষ্ট হইলেও কিছু আমরা মাঠ পর্যায়ে স্থাপন পর্যন্ত নিয়ে যেতে পারি। এজন্য একদম শুরুতেই আমাদেরকে জীবাণুমুক্ত কোনো একটা কোষ নিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা মনে রাখা লাগবে, এক্সপ্ল্যান্টকে অবশ্যই বিভাজন অক্ষম হইতে হবে। যেই কোষগুলা বিভাজিত হবে ওই কোষ নিতে হবে। ধরো তুমি বড় একটা পাতা নিলা, এই পাতাটা আর বিভাজিতই হবে না, তুমি এই পাতার ছোট্ট একটা অংশ নিয়ে টিস্যু কালচার শুরু করে দিলা, কোনোদিন হবে? হবে না। এই পাতা তো বিভাজিতই হবে না। এজন্য আমরা ছোট্ট পাতা নিব, কচি পাতা, তুমি শিওর যে এই পাতাটা আরো বিভাজিত হবে, বিভাজিত হয়ে ওর সমান হবে। তাহলে এরকম জায়গাগুলো নিতে হবে, যে জায়গাগুলো হচ্ছে বিভাজিত হবে আর যে জায়গাগুলো হচ্ছে পরিষ্কার জীবাণুমুক্ত, ওইটাই হচ্ছে আমাদের এক্সপ্ল্যান্ট। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয়। এখন আমি এই অংশটা কি জন্য নিলাম? টিস্যু কালচার করার জন্য না, এই অংশ থেকে আমি পুরো বড় একটা উদ্ভিদ বানাইতে চাই, এই জন্য আমি এই অংশটা সিলেক্ট করে নিছি। যেই অংশটা তুমি সিলেক্ট করে নিবা বিভাজনক্ষম জীবাণুমুক্ত একটা অংশ, ওই অংশটাই হচ্ছে আমাদের এক্সপ্ল্যান্ট। এরপরে এক্সপ্ল্যান্ট নেওয়ার পরে আমরা ওকে হচ্ছে আবাদ মাধ্যমে স্থাপন করব, আবাদ মাধ্যম জীবাণুমুক্ত মাধ্যম তৈরি করব। ওইখানে দেওয়ার পরে একটা কোষ নিয়ে আমরা দিলাম না, মনে করো ছোট্ট একটা কোষ নিয়ে আমরা কাজ শুরু করছি। এই অংশটা আমি একটা উদ্ভিদ থেকে নিছি, যে উদ্ভিদটা আমি আরেকটা বানাইতে চাই, এই উদ্ভিদটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এজন্য আমি ওর সংখ্যা বৃদ্ধি করার জন্য বা বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য আমি ওখান থেকে ছোট্ট একটা কোষ নিলাম। কেমন? এবার এই কোষটা আমি যে ওকে পুষ্টি উপাদান দিচ্ছি, আমি যে ওকে সুন্দর একটা মিডিয়ামের ভিতর রাখতেছি, ও তো ওর সংখ্যা বৃদ্ধি করবে। আমাদের কাজই তো সংখ্যা বৃদ্ধি করে করে এই একটা কোষ থেকে কোটি কোটি কোষ সমৃদ্ধ একটা বড় গাছ তৈরি করা আমাদের উদ্দেশ্য। তাহলে এই কোষটা বিভাজিত হয়ে আরো অনেকগুলো কোষ তৈরি করবে না, দেখো একসাথে আরো অনেকগুলা কোষ তৈরি করলো। এরকম একটা, কি বলছি একটু আগে, অনেকগুলা কোষ একসাথে একই কাজ করলে টিস্যু, এখানে অনেকগুলো কোষ তৈরি হইলো। তাহলে ওকে আমি টিস্যু বলতে পারি?
এই যে টিস্যু গুচ্ছ তৈরি হয়েছে না, অনেকগুলো কোষ গুচ্ছ বা টিস্যুর একটা মণ্ড তৈরি হয়েছে, এটাই হচ্ছে ক্যালাস। অনেকগুলা কোষ তৈরি হইলো, একটা কোষ নিয়ে কাজ শুরু করছি, অনেকগুলা কোষ তৈরি হয়েছে। এই কোষের যে পিণ্ড বা টিস্যুর যে মণ্ডটা, মানে ওরা দলা হয়ে একটা মানে কিছু কোষ, কোনো কিছু বোঝা যাচ্ছে না যে এটা গাছ নাকি কি, কিন্তু অনেকগুলো টিস্যু একসাথে, মানে অনেকগুলো কোষ একসাথে আছে, একটা টিস্যু তৈরি করছে, এটাই হচ্ছে ক্যালাস। মানে সহজ কথা বলতে গেলে এই যে টিস্যু মণ্ডটাই হচ্ছে ক্যালাস। তুমি যে টিস্যু কালচার শুরু করলা, ওই এক্সপ্ল্যান্টটা যে নিলা এখান থেকে, ওই এক্সপ্ল্যান্টটা বিভাজিত হয়েছে, কিছু পরিমাণ বিভাজিত হয়েছে, এটাই হচ্ছে ক্যালাস। এরপরে দেখো অনুচারা। প্রথমে তো এখানে তোমার টিস্যু মণ্ড তৈরি হইলো, এই টিস্যু মণ্ডটা আরো কয়টা টিস্যু তৈরি মানে আরো কয়টা কোষে বিভাজিত হবে, তখন ছোট্ট একটা চারা গাছ তৈরি হবে। দেখো ছোট্ট একটা চারা গাছ, এটাই হচ্ছে অনুচারা। অনু মানে ছোট্ট, আর চারা, অনুচারা তৈরি হয়েছে। টিস্যু কালচার প্রক্রিয়ায় আবাদ মাধ্যমে স্থাপিত, আবাদ মাধ্যম বলতে যেখানে আমি হচ্ছে পুষ্টি উপাদান দিলাম, সুক্রোজ দিলাম, ফাইটোহরমোন দিলাম বৃদ্ধি হওয়ার জন্য, সবকিছু দিলাম, একটা সুন্দর টেম্পারেচার দিলাম, সবকিছু দেওয়ার পরে আমি যে আবাদ মাধ্যমটা তৈরি করছি, ওইখানে স্থাপিত উদ্ভিদাংশের টিস্যু বারবার বিভাজিত হয়ে, ওই যে প্রথম যে অংশটা নিয়েছিলাম, একটা কোষ নিয়ে কাজ শুরু করছি, ওই উদ্ভিদাংশের টিস্যুটা বারবার বিভাজিত হয়ে ক্যালাস হইল। ক্যালাস আবার একটু আরো কয়বার বিভাজিত হওয়ার পরে ক্ষুদ্র একটা গঠন তৈরি করবে, ওই ক্ষুদ্র গঠনটাই হচ্ছে অনুচারা। মানে তোমার এখন দেখে বুঝতে পারবা যে ছোট্ট এটা একটা গাছ তৈরি হচ্ছে, ছোট্ট দুইটা পাতা, ওই মানে ছোট্ট একটা অবয়ব, গাছের মতো দেখতে কিউট একটা বাবু, ওইটাই হচ্ছে অনুচারা। এরপরে চলো কি বলছে, জোজোবা কি? জোজোবা হচ্ছে একটা তেল। বড় বড় ভারী 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 জেট ইঞ্জিন অথবা বড় বিমান চালানোর জন্য একটা তেল লাগে। নর্মাল তেল দিয়ে ওটা হয় না, নর্মাল তুমি বাইক চালানোর তেল দিয়ে তো ওটা উড়াইতে পারবা না, তাই না? সেক্ষেত্রে আমাদের তিমি মাছের কাছ থেকে একটা তেল আমরা পাইতাম। এখন তুমি সমুদ্রের নিচে যাবা, ইয়া বড় তিমির সাথে লড়াই করবা, ওই যে রূপকথার রাজকুমারের মতো, এরকম তো মানে তিমি মাছের সংখ্যাও তো কমে যাবে। তুমি যদি তিমি মাছের কাছে যায় এরকম হামলা টামলা করে তিমি মাছকে বিভ্রান্ত করে ফেলো, ওর বাসায় যায় ওরে বিভ্রান্ত করে ওর কাছ থেকে তেল নিয়ে আসো শুধু উড়োজাহাজ উড়ানোর জন্য, এটা তো তিমি মাছের জন্য খুবই দুঃখজনক। এজন্য এটার অল্টারনেটিভ হিসেবে আমরা হচ্ছে একটা গাছ থেকে এই তেলটা পাই, জোজোবা উদ্ভিদ। এখন জোজোবা গাছ থেকে যে তেলটা আমরা পাচ্ছি, ওইটা ওই তিমি মাছের তেলের মতোই কাজ করা যায়, বড় বড় উড়োজাহাজ ভারী রকেট উড়ানো যায়। তাহলে দেখো তিমি মাছও বেঁচে গেল। এখন জোজোবা উদ্ভিদটা আবার সবসময় পাওয়া যায় না, অথবা তুমি এখন ওর থেকে তেলগুলা নিয়ে নিলা, ওর আবার তেল জমা করতে উদ্ভিদটা তো সময় লাগবে। সেক্ষেত্রে আমরা ওই টিস্যু কালচার করতে পারি, অনেকগুলা জোজোবা উদ্ভিদ বানায় রাখলাম, মানে তৈরি করলাম, একটা মনে করো ক্ষেত তৈরি করে ফেললাম। সেক্ষেত্রে এই যে জোজোবা উদ্ভিদগুলার সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু টিস্যু কালচার করতে পারি। তাহলে জোজোবা কি? একটা উদ্ভিদ যেটার তেল থেকে আমরা উড়োজাহাজ, রকেট আর ভারী ইঞ্জিন চালাইতে পারি, যেটা হচ্ছে তিমি মাছের তেলের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়। কেমন? তাহলে এটা গেল। এরপরে জিন প্রকৌশল কি? একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ডটা পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে জিন প্রকৌশল। কি বললো কথাটা? একটা জীব থেকে একটা নির্দিষ্ট জিন আমি নিয়ে নিব। আমার কাছে 2টা আম গাছ আছে, আমের বাগান আছে, যেখানে এক পাশের আম গাছগুলা খুবই মিষ্টি আম দেয়, কিন্তু আমগুলা সাইজে খুবই ছোট, এজন্য কেউ কিনতে যায় না, বলে আরে এত ছোট ছোট আম এত দাম দিয়ে কিনবো না। কিন্তু তারা তো জানে না এটা তো মিষ্টি আম। এখন আমি বলতেছি যে আরে মিষ্টি আম নেন নেন, সে কি বিশ্বাস করবে? এখন আমি তো বিক্রি করার জন্য পামও দিতে পারি যে না আমার গাছের আম অনেক মিষ্টি, কিনে নেন। সেক্ষেত্রে এটা কিন্তু আমার একটা লস প্রজেক্ট হয়ে যাচ্ছে, ক্রেতারা কিন্তু কিনতে যাচ্ছে না। কিন্তু আরেক পাশের আম গাছে ওখানে হচ্ছে অনেক বড় বড় আম হয়, ক্রেতারা দেখলেই বুঝে যে ওয়াও এত বড় বড় আম, কিন্তু আমটা খাইতে টক, মজা লাগে না। এখন কিনে নিয়ে যায়, টক হওয়ার পরে আবার বলবে যে আরে মিয়া কি আম দিছেন, আপনার আম তো হচ্ছে মজা না। তাহলে আমি যদি পারতাম বড় বড় সাইজের আমের ভিতরে ওই মিষ্টি বৈশিষ্ট্যটা দিয়ে দিতে, কতই না ভালো হইতো। এটা বাস্তবে করা সম্ভব। তুমি ওই মিষ্টি হওয়ার জন্য যে জিনটা দায়ী, ওই জিনটাকে নিয়ে নিয়ে ওই যে আম গাছটা বড় আম দিচ্ছে কিন্তু টক, ওর ভিতরে মিষ্টি জিনটা দিয়ে দিছো। এর পরের বছর থেকে দেখবা বড় আম মিষ্টি আম দুইটাই পজিটিভ বৈশিষ্ট্য, তোমার বিজনেস একদম। তাহলে এই কথাটাই এখানে বলছে, দেখো একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন আমি নিয়ে নিব, জিন বহনকারী ডিএনএ, ওই ডিএনএ খণ্ডটা পৃথক করে ভিন্ন একটা জীবে স্থানান্তর করব।
এই যে একটা ডিএনএ, বৃত্তাকার ডিএনএ কাদের থাকে? ব্যাকটেরিয়াদের বৃত্তাকার ডিএনএ থাকে। এই অংশটুকু কেটে ফালাই দিব। ফালাই দিয়ে যে জিনটা আমার লাগবে, ওই যে ভেড়ার ভিতরে যেটা করছিলাম, যে সিল্কি পশমওয়ালা, বেশি পশমওয়ালা ভেড়ার জিনটা এখানে ভিতর দিয়ে দিছিলাম। তারপরে যার কাছে নাই, যে ভেড়াটার কাছে পশম নাই, তার ভিতরে এই জিনটা দিয়ে দেওয়ার ফলে আমি একটা উন্নত বৈশিষ্ট্যের জীব পেয়ে গেলাম। এই কথাটাই বলছে। এই কাজটাই হচ্ছে জিন প্রকৌশল। তুমি যে জিন স্থানান্তর করতেছো, এই জিনিসটাই একটি জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটা জীবের দেহে দিয়ে দিছো। এটাই হচ্ছে জিন প্রকৌশল। কি জন্য করব আমরা? অবশ্যই মানব কল্যাণে করব। তোমার লাভের উদ্দেশ্যে বা ব্যক্তি স্বার্থে এটা কখনোই ব্যবহার করা যাবে না। অবশ্যই পুরা মানব জাতির কল্যাণের জন্য এগুলো করতে হবে। তারপরে জিএমও কি জিনিস জিজ্ঞেস করছে। জিএমও হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। যদি ফুল ফর্ম কখনো জিজ্ঞেস করে কি বলবো? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবটাই হচ্ছে জিএমও। জিন প্রকৌশল, এই যে মাত্র বললাম, একটা উন্নত বৈশিষ্ট্য একটা অনুন্নত জীবে দিয়ে দিলাম, ও এখন উন্নত হয়ে গেল। ওর ভিতরে যে মানব কল্যাণের জন্য আমরা উন্নত বৈশিষ্ট্যটা ট্রান্সফার করলাম, এটাই হচ্ছে জিন প্রকৌশল। জিন প্রকৌশলের মাধ্যমে যে জীবটা উন্নত হয়ে গেল, এখন নতুন বৈশিষ্ট্য সে পাইছে, তার ওই বৈশিষ্ট্য সম্পন্ন ওই জীবটাকে আমরা বলবো হচ্ছে জিএমও। কাকে বলবো? ওই জীবটাকে বলবো। ওই জীবটাকে, প্রক্রিয়াটাকে বলে ফেলেও না আবার, প্রক্রিয়াটা হচ্ছে জিন প্রকৌশল। তাহলে জিএমও হচ্ছে ওই জীবটা যার ভিতরে নতুন বৈশিষ্ট্যগুলা দিলাম। ট্রান্সজেনিক জীব কি? ট্রান্সজেনিক জীব হলো সেই জীবটা যাদের জিনোম এমন এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরে একটু আগে যেটা জিএমও বললাম না, ওই কথাটাই। কি বলছে দেখো তো, যে সকল জীব যাদের জিনোমে এমন এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে যা অন্য কোনো প্রজাতি বা প্রকরণ থেকে নেওয়া। ওই যে ভেড়া, অন্য একটা প্রজাতির ভেড়া যার কাছে সিল্কি পশম ছিল, তার বৈশিষ্ট্যটা আমি অন্য একটা প্রজাতির ভিতর দিয়ে দিলাম। তাহলে যার ভিতরে দিলাম সেটাই হচ্ছে ট্রান্সজেনিক জীব। ওকে যে আমি চেঞ্জ করে ফেললাম, ওর এই বৈশিষ্ট্যটা ছিল না, ওকে আমি চেঞ্জ করে নিজে 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 এই বৈশিষ্ট্যটা দিছি, তাহলে ওই জীবটা হচ্ছে ট্রান্সজেনিক জীব, যেটার একটু আগে জিএমও বলছি, একই কথা। ট্রান্সজেনিক জীব হলো সে সকল জীব যাদের জিনোমে এমন এক বা একাধিক, একটা জীব একটা বৈশিষ্ট্যও দিতে পারো বা একাধিক বৈশিষ্ট্যও দিতে পারো, এরকম বৈশিষ্ট্যগুলা ঢুকিয়ে দেওয়া হয়েছে যা অন্য কোনো প্রজাতি থেকে নিছে। তাহলে আমি যে ওই অন্য একটা ভেড়া থেকে নিলাম না বৈশিষ্ট্যটা, অন্য একটা প্রজাতি থেকে নিলাম না, এই কথাটাই বলছে। সহজ কথা কিন্তু। প্লাজমিড কাকে বলে? এতক্ষণ যে এই যে গোল গোল আঁকতেছিলাম, এই যে একটা ডিএনএ, ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে, সুন্দর হয়নি, ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে গোলাকার। এই যে গোলাকার ডিএনএটা আছে না, এটাই হচ্ছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার গোলাকার ডিএনএকেই হচ্ছে প্লাজমিড বলে। ব্যাকটেরিয়ার গোলাকার ডিএনএকে প্লাজমিড বলে। ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরে অবস্থিত স্ববিভাজনে সক্ষম। স্ববিভাজন কথাটা দেখো, এই স্ববিভাজন থাকার কারণেই কিন্তু আমরা ওকে এই জিন প্রকৌশলে বা টিস্যু কালচারে টিস্যু কালচার না, জিন প্রকৌশলে ব্যবহার করতে পারতেছি। কি জন্য? কারণ ওর এই যে খণ্ডটা কেটে আমরা আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা দিয়ে দিলাম, এরপরে ব্যাকটেরিয়ার দেহে দিয়ে দিলাম। ব্যাকটেরিয়া কি করতে পারে? নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। তখন এরকমই হুবহু এই যে বৈশিষ্ট্যটা দিয়ে দিলাম, এখন ওর নতুন একটা ডিএনএ হয়ে গেল না, ওর নিজের মতো এরকম আরো তৈরি করতে পারবে। এটাকে ক্লোনিং বলে। ক্লোন তৈরি করতেছে না ও, দেখো ক্লোন তৈরি করতেছে না, এটা হচ্ছে ক্লোনিং। ক্লোনিং এর মাধ্যমে ও এরকম আরেকটা ডিএনএ তৈরি করতে পারবে, আরো অনেকগুলা ডিএনএ তৈরি করতে পারবে। কিরকম? এই যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে এই যে দেখো এই বৈশিষ্ট্যটা অনেকগুলা হয়ে গেল তোমার কাছে, উন্নত বৈশিষ্ট্য, মিষ্টি মিষ্টি স্বাদযুক্ত বড় আম। তাহলে এই যে অনেকগুলো বৈশিষ্ট্য তুমি পাইছো, তাহলে তুমি এই যে বৈশিষ্ট্যটা অনেকগুলা গাছের ভিতর দিয়ে দিতে পারতেছো। তাহলে এই যে ব্যাকটেরিয়া যে স্ববিভাজন করতে পারে, তুমি তাহলে এরকম ডিএনএ অনেকগুলা পাচ্ছ সক্ষম। এরকম বৃত্তাকার ডিএনএ কে আমরা বলতেছি হচ্ছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ যেটা কি করে? স্ববিভাজন করতে পারে। এরপরে দেখো রেস্ট্রিকশন এনজাইম কি? রেস্ট্রিকশন এনজাইমকে আমরা জৈবনিক কাঁচি বলতে পারি। কি হয়? এই যে ব্যাকটেরিয়াটাকে আমি যে বললাম যে এতটুকু কেটে আমি উন্নত একটা বৈশিষ্ট্য দিয়ে দিব, এটা বলতে তো খুবই সহজ মনে হচ্ছে। ঠিক আছে, কাটলাম, কেটে দিয়ে দিলাম উন্নত বৈশিষ্ট্য। আসলে কি এতটা সহজ? ডিএনএ কত ছোট্ট বলো। ব্যাকটেরিয়া তো তুমি দেখতেই পাও না খালি চোখে,
ওই ব্যাকটেরিয়ার ভিতর থেকে ওর ডিএনএটা নিয়ে ওইটাকে আবার কাটবো, ভাবো তো একটু। ওইটাকে কাটার জন্য আমাদের এই যে রেস্ট্রিকশন এনজাইমটা লাগতেছে। যে কোনো ছোট্ট জিনিস, আমরা ডিএনএ কাটার ক্ষেত্রেও, ডিএনএ কত ছোট দেখো, এইখানে যে তোমার কোষগুলা, হাতটাকে ভাঁজ করো, থামস আপ করো, এই জায়গায় দেখো তো ছোট ছোট অনেকগুলো ভাঁজ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে একটা কোষ। এই কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ। ওই ডিএনএটাকে আমি কাটবো, এখন কাটার জন্য কি লাগবে? রেস্ট্রিকশন এনজাইম লাগবে। তাহলে বুঝো ছোট্ট জিনিস, অনেক ছোট্ট জিনিস যেটা খালি চোখে দেখাও যায় না, ওই জিনিসগুলো কাটার জন্য আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করতে পারি। এই এনজাইমগুলো হচ্ছে কেঁচির মতো কাজ করে। তাহলে এই যে কেঁচির মতো কাজ করতেছে, এটাই হচ্ছে আমাদের কি? রেস্ট্রিকশন এনজাইম। যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স কর্তন করা যায়। এই যে ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ, ওই যে মানুষের ক্ষেত্রে যে ডিএনএগুলো, ওগুলো আমরা কাটতে পারি। যে কোনো ডিএনএ বা যে কোনো ক্ষুদ্র জিনিস, কোষের ভিতর থাকা ক্ষুদ্র জিনিস, ওইটা সুনির্দিষ্টভাবে সিকোয়েন্স অনুযায়ী কাটার জন্য যে এনজাইমটা, যে জৈবিক কাঁচিটা আমরা ব্যবহার করি, ওইটাই হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কেমন? এরপরে দেখো বিটি কর্ন। কর্ন মানে কি? কর্ন মানে কি? ভুট্টা। ওই তো ফসল টাইপ কিছু, ভুট্টাই তো। তাহলে বিটি কর্ন, এটার ফুল ফর্ম হচ্ছে, বিতে হচ্ছে ব্যাসিলাস, টিতে হচ্ছে থুরিনজেনেসিস। ব্যাসিলাস থুরিনজেনেসিস, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার জিন আর কি। ব্যাসিলাস থুরিনজেনেসিস, যেটার শর্ট ফর্মে আমরা বিটি বলি। এই নামক ব্যাকটেরিয়ার জিন ভুট্টা উদ্ভিদের দেহে প্রবেশ করানোর কারণে জেনেটিকভাবে পরিবর্তিত ভুট্টা পাওয়া গেছে, যে কোনো উন্নত বৈশিষ্ট্য। এখন ওই যে ব্যাসিলাস থুরিনজেনেসিস, এই ব্যাকটেরিয়াটার ভিতরে ওই ব্যাকটেরিয়াটার জিন নিয়ে আমরা হচ্ছে ওই ভুট্টাতে দিয়ে দিলাম বা কর্নটার ভিতরে দিয়ে দিলাম, তখন ওই কর্নটার এখন উন্নত বৈশিষ্ট্য হয়ে গেছে। ওই উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ওই ভুট্টাটাকে, যেহেতু বিটি বিটি ব্যাসিলাস থুরিনজেনেসিস যেহেতু দিছি, এজন্য হচ্ছে নামের শুরুতে বিটি, আর তখন এটার নাম হয়ে গেছে কি? বিটি কর্ন। মানে হচ্ছে উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা ফসল, যেটা আমরা এই জিন প্রকৌশল ব্যবহার করে নিজে নিজে তৈরি করছি মানব কল্যাণের জন্য। এরপরে দেখো তো এটা কি? CYS, কাইস ই, আর হচ্ছে আরেকটা আছে। এই দুইটা জিনিস ব্যবহার করা হয় হচ্ছে ওই যে এতক্ষণ যে ভেড়ার উদাহরণ দিচ্ছিলাম না, ভেড়ার উদাহরণ দিচ্ছিলাম না এতক্ষণ, ওই ভেড়াতে, ভেড়ার ভিতরে ওই যে পশম, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল জিন, যেটা ভেড়ার পশমের পরিমাণ আর গুণগত মান বৃদ্ধির জন্য ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়। CYS, ই আর এম, এই দুইটা জিনই হচ্ছে ভেড়ার পশমের পরিমাণ বৃদ্ধি আর ভেড়ার পশমটাকে আরো উন্নত করে, আরো ঘন করে, যাতে তুমি হচ্ছে ওগুলা কেটে কেটে বিক্রি করে ফেলতে পারো। তাহলে এই যে মানব কল্যাণের জন্য আমরা কি করলাম? ভেড়ার বৈশিষ্ট্যগুলোকে উন্নত করার জন্য যে জিনটা ব্যবহার করলাম, ওইটাই হচ্ছে এই জিনিসটা। তুমি এই প্রশ্নে যদি এমও থাকতো তাহলেও কিন্তু আমরা এই কথাটাই বলতাম। এরপরে বলছে যে ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে প্রতিরক্ষামূলক প্রোটিন। প্রতিরক্ষামূলক প্রোটিন সাধারণত কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে দেহে তৈরি হয়। কোনো ভাইরাস যদি তোমাকে আক্রমণ করে, তুমি কি বসে থাকবা যে হ্যাঁ ভাইরাস আমাকে ক্ষতি করতে থাকো, তুমি হচ্ছে আমার দেহ থেকে পুষ্টিগুলা নিয়ে চলে যাও, তুমি ভালো থাকো, এরকম কি কখনো হবে? না তো। তাহলে ওই ভাইরাসটাকে বের করে দেওয়ার জন্য বা ভাইরাসটাকে মেরে ফেলার জন্য তোমার দেহের ভিতরে যে একটা প্রতিরক্ষা তৈরি হবে, প্রতিরক্ষামূলক একটা প্রোটিন যেটা কাজ করবে, ওইটাই হচ্ছে ইন্টারফেরন। কি করতেছে? ভাইরাসের বিরুদ্ধে। এই কথাটা মনে রাখা লাগবে। কি জন্য জানো? কারণ পেনিসিলিন হচ্ছে আবার ভাইরাসের উপর কাজ করে না, ওইটা আবার ব্যাকটেরিয়ার উপর কাজ করে। ভাইরাস ব্যাকটেরিয়া দুইটাই হচ্ছে অণুজীব, কিন্তু দেখো একটু কিন্তু চেঞ্জেস আছে। তাহলে ইন্টারফেরন কি জন্য তৈরি হবে? প্রতিরক্ষামূলক প্রোটিনটা ভাইরাসকে ধ্বংস করার জন্য তৈরি হবে। তোমার দেহের ভিতরে ভাইরাস প্রবেশ করলে ওইটার এগেইনস্টে প্রতিরক্ষামূলক এই প্রোটিনটা তৈরি হবে। আর পেনিসিলিন কি করে? পেনিসিলিন হচ্ছে ঔষধ বলতে পারো, যে ঔষধ, মনে করো অনেক ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটছে, কোনো একটা ব্যাকটেরিয়ার কারণে কোনো একটা রোগ হয়েছে, ওই রোগটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা পেনিসিলিন খাবো, যেটা হচ্ছে ছত্রাক থেকে তৈরি করা হয়। এখন দেখো ছত্রাক থেকে তুমি তৈরি করবা, ছত্রাক তো একটা অণুজীব, একটা অণুজীবকে মারতে আরেকটা অণুজীব ব্যবহার করতে হচ্ছে। ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু মাঝে মাঝে আমাদের উপকারও করে, অনেক উপকারেও লাগে, আবার হচ্ছে ক্ষতিরও কারণ হয়। মানে সবাই তো একরকম না, অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে না, কতগুলা হচ্ছে তোমার রোগ জীবাণু সৃষ্টি করে, আবার কতগুলো দিয়ে হচ্ছে আমরা ঔষধ তৈরি করতে পারি।
তাহলে এই যে দেখো, ছত্রাক থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করলাম আমরা কি, পেনিসিলিন, যেটা ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, ভাইরাসের উপরে আবার কাজ করবে না। আবার ইন্টারফেরন ভাইরাসের উপরে কাজ করে, ব্যাকটেরিয়ার উপরে কাজ করে না। তাহলে এই জায়গাগুলো খেয়াল রাখা লাগবে। ছোট প্রশ্নের জন্য মানে আমরা তো ওর একটু করে সংজ্ঞা জানলাম, সংজ্ঞা যতটুকু লিখবা ওর থেকেও অনেক বেশি ইনফরমেশন আমি তোমাদেরকে দিছি, যাতে হচ্ছে এটা বুঝতে তোমার সহজ হয়, বুঝে মাথায় রাখার জন্য। এখন এত ইনফরমেশন তো তোমার মাথায় থাকবেও না, আমি জানি কিছু কিছু হারায় যাবে। পরীক্ষার হলে যাইতে যাইতে যতটুকু থাকবে অতটুকুই লিখবা। তাহলে আশা করি বুঝাইতে পারছি। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।